বসানো হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৫.৫ কিলোমিটার। ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা। অবসান হচ্ছে মুঠোফোন অপারেটরদের টাওয়ার শেয়ারিং জটিলতার। ডিসেম্বরেই কার্যকর লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর টাওয়ার, বলছে বিটিআরসি। লোকসান আর ঋণের বোঝা নিয়ে খুঁড়িয়ে চলছে ঠাকুরগাঁওয়ের একমাত্র চিনি কলটি। চলতি মৌসুমেও আখ মাড়াই নিয়ে শঙ্কা। এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে মাছ, জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন বাজারে। চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য পৌঁছানোই চ্যালেঞ্জ। এবং ফেলে দেয়া কাপড় নিয়েই কয়েক যুগের জমজমাট ব্যবসা। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে 10 টাকায় কিনে নেওয়া যায় 1000 টাকার সামগ্রী। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানো হয়েছে। সকালে মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৫,৪০০ মিটার দৃশ্যমান হলো। এ স্থানে আগে বসানো স্প্যানগুলোর অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই ২ দিন হাতে রেখে ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। গতকাল কুমারভোগ ইয়ার্ড থেকে ভারী ক্রেনের মাধ্যমে স্প্যানটিকে মাওয়া প্রান্তে পিলারের কাছে আনা হয়। এ সময় আশপাশের সব নৌযান সরিয়ে নেওয়া হয়। এর মাধ্যমে মাওয়া প্রান্তে একটানা 7টি স্প্যান দৃশ্যমান হলো। আর একটি মাত্র স্প্যান বসলেই এ প্রান্তের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। বাকি থাকা আর 5টির মধ্যে 4টে স্প্যানই বসতে পারে চলতি মাসে। ডিসেম্বরে পুরো সেতুই দৃশ্যমান হওয়ার আশা রয়েছে। আজ বসছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, সেতুতে ৩৬তম স্প্যানটি বসে গিয়েছে, যেখানে আগে সাধারণত পুরো দিন সময় লেগে যে স্প্যান বসতে, আজকে খুব সকাল সকাল বসে গেছে। কারণ হলো গতকালই কিন্তু সব প্রস্তুতি সারা ছিল। চেষ্টা করা হয়েছিল গতকালই এটা তোলার, সেটি যেহেতু সম্ভব হয়নি, কিন্তু সবগুলো কাজে এগিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ একটি স্প্যান তুলতে যে কাজগুলো প্রয়োজন হয় সেতুতে স্প্যানটি নিয়ে আসার পরে সেটি নোঙর করে রাখতে হয়। এবং এখন যেহেতু সাম্প্রতিক সময়ে এখানে আসলে নাব্য সংকট দেখা দিয়েছে, তাই ট্রেনটি আসার জন্য ড্রেজিং করে রাখতে হয়। অর্থাৎ যে পথ দিয়ে ট্রেনটি আসবে সে পথে ড্রেজিং করে পলি সরিয়ে রাখতে হয়। সেই কাজগুলো সবগুলোই বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই শেষ করে রাখা হয়েছিল। তাই আজকে খুব বেশি সময় লাগেনি। স্প্যানটি সারা রাতভর এখানে অপেক্ষা ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা রাতভর এটি পাহারা দিয়েছেন, যাতে অন্য কোনো নৌযানের সঙ্গে স্প্যানবাহী ট্রেনটির কোনো ধরনের দুর্ঘটনা না হয়। সে কারণে তারা এটি পাহারা দিয়ে রেখেছিলেন এবং রাখার ফলে তারা কিন্তু খুব দ্রুত আজকে এটি তুলে দিতে পেরেছেন। আর এই যে ৩৬তম স্প্যানটি বসে গেল, এর মাধ্যমে কিন্তু ৫,৪০০ মিটার অর্থাৎ 5 কিলোমিটার 5.5 কিলোমিটারের কাছাকাছি এখন দৃশ্যমান হয়ে গেছে। আর বাকি থাকলো মাত্র 5টি স্প্যান। এই 5টি স্প্যানের মধ্যে 3টি চলতি মাসে বসে দেওয়ার পরিকল্পনা আছে, বাকি 2টি ডিসেম্বর মাসে বসানোর পরিকল্পনা। যে 3টি চলতি মাসে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি যদি একটু আপনাদের জানাই, সেটি হলো এর পরের স্প্যানটি কিন্তু মাঝ নদীতে বসানো হবে। অর্থাৎ এখন যে মাওয়া প্রান্তে 7টি টানা স্প্যান আছে তার সঙ্গে 8ম স্প্যান হিসেবে সেটিকে বসানো হবে। এরপরে যখন 38তম স্প্যানটি বসানো হবে, সেটি কিন্তু একটা বড় ধরনের অর্জন হবে। 38তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে এখন যেহেতু মাওয়া পাড় থেকে মাত্র একটি স্প্যানের দূরত্ব আছে পদ্মা সেতুর, সেই স্প্যানটি বসিয়ে ফেলা হবে। অর্থাৎ যখন 38তম স্প্যানে মাওয়া পাড়ের সঙ্গে 38তম স্প্যানটি বসানো হবে, তখন কিন্তু পাড়ের সঙ্গে সংযোগ হবে পদ্মা সেতু। অর্থাৎ পদ্মা সেতু থেকে কেউ একজন চাইলে তিনি হেঁটে মূল সেতুতে উঠে যেতে পারবেন মাওয়া পাড় থেকে। তার মানে 38তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে শুধুমাত্র এই প্রান্তের স্প্যান বসানোর কাজই শেষ হবে না, একই সঙ্গে মাওয়া পাড়ের সঙ্গে সংযোগ করবে পদ্মা সেতু। আর বাকি থাকবে 4টি, সেই 4টি মাঝ নদীতে বসানো হবে। সেগুলোর মধ্যে আগে জানিয়েছিলাম যে 3টি বসানো হবে চলতি মাসে আর 2টি বসানো হবে সামনের মাসে। এইভাবে একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। জোবাইর, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানো হয়েছে পিলারে। সে খবর জানাতে পদ্মা সেতু এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। অবশেষে অবসান হচ্ছে মুঠোফোন অপারেটরদের মধ্যে টাওয়ার শেয়ারিং জটিলতার। বিটিআরসি বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই কার্যক্রম শুরু করবে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর শতাধিক টাওয়ার।
বৃহস্পতিবার বিটিআরসির কার্যালয়ে এক বৈঠকে এমন প্রতিশ্রুতি দিয়েছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিশ্রুতির বরখেলাপ হলে মোটা অঙ্কের জরিমানা সহ কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পরিবেশের সুরক্ষায় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাওয়ার দিয়ে মুঠোফোন সেবা দিতে 2018 সালের নভেম্বরে 4 প্রতিষ্ঠানকে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেয় বিটিআরসি। লাইসেন্স পাওয়ার 1 বছরের মধ্যে বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ সহ শর্ত দেওয়া হয় 5টি। তবে বিপত্তি বাধে টাওয়ারের ভাড়া নিয়ে 30% বাড়তি খরচের কারণে নেটওয়ার্ক ভাড়া নিতে রাজি হয়নি মুঠোফোন অপারেটররা। এতে 2 বছর বন্ধ থাকে নতুন টাওয়ার স্থাপনের কাজ। নানা দেন দরবার করে সেবা সংক্রান্ত চুক্তি নির্ধারণ করে দেয় বিটিআরসি। তারপরও টাওয়ার নির্মাণের গতি না আসায় লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়। সবশেষ বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে বৈঠকে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের কাছে কার্যক্রম শুরুর সুনির্দিষ্ট সময় জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বাংলা লিংকের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছি। তারা আমাদেরকে 250 সাইটের অর্ডার দিয়েছে এবং 250 সাইটের মধ্যে আমরা হয়তো 150 সাইট এই ডিসেম্বরের মধ্যে ডেলিভারি দিব। তো আমরা আশা করছি যে গ্রামীণফোন, রবি, অন্যান্য অপারেটররাও আমাদেরকে এই ধরনের ওয়েলকাম করবে। প্রতিশ্রুতি না রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিটিআরসির চেয়ারম্যান। আমরা আলটিমেটাম দিয়ে দিছি, আইন লঙ্ঘন হলে বিটিআরসি কি পারে, তার লাইসেন্স বাতিল করতে পারে অথবা 200 কোটি পর্যন্ত টাকা জরিমানা করতে পারে। বর্তমানে যত্রতত্র ভবনের ছাদে কিংবা গায়ে স্থাপন করা ছোট বড় প্রায় 37,000 টাওয়ারের মাধ্যমে প্রায় 16 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মুঠোফোন অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য শোধনের কোনো স্তরেই ন্যূনতম মানদণ্ড মানছে না সাভারের নতুন চামড়া শিল্পনগরী। এমন অভিযোগে পরিবেশ অধিদপ্তর এবার 4,62,50,000 টাকা জরিমানা করেছে বিসিককে। প্রকল্প পরিচালকের দাবি, এর দায় ট্যানারি মালিকদের। তবে ট্যানারি মালিকরা বলছেন দীর্ঘদিনের অভিযোগের সত্যতা মিলেছে এবার। দেখুন আমার করা প্রতিবেদন। প্রায় 4 বছর আগে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে গাফিলতি আর স্বেচ্ছাচারিতার মহোৎসব। তখন থেকেই অবৈধ পাইপ দিয়ে অপরিশোধিত ট্যানারি বর্জ্য ফেলা হতো ধলেশ্বরীতে, যা বহাল রয়েছে এখনও। যদিও বিসিক বারবারই দাবি করে এসেছে শোধন করা পানিই যাচ্ছে নদীতে। এতদিন শুধু নোটিশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার পরিবেশ অধিদপ্তর বড় অঙ্কের জরিমানা করেছে। নদী দূষণের দায়ে বিসিককে 4,62,50,000 টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। তবে বিসিকের প্রকল্প পরিচালক উল্টো দায় চাপালেন পরিবেশ অধিদপ্তর আর ট্যানারি মালিকদের উপর। আমরা ওনাদের বারবার বললাম যে ট্রিটমেন্ট করতে না পারার জন্য, পাইপলাইন ব্লকেজ হওয়ার জন্য জরিমানা ছিল ডিস্ট্রিক্ট, এরকম হতে পারে। তাদের তো একটা অফিস আছে পরিবেশ দপ্তরের এখানে, তারা এখানে আসে না কেন? ওরা যে ট্রিটমেন্টটা প্রতিদিন করতেছে সেই ট্রিটমেন্টটাতে আপনার টিডিএস বলেন, সিওডি বলেন, বিওডি বলেন, ডিওই বলেন, সবই মানমাত্রার বাইরে আসতেছে। মাঝে মাঝে বাইপাস করে ওই ধলেশ্বরী নদীতে পুরো সরাসরি ছেড়ে দিচ্ছে পানিটা। পরিবেশ অধিদপ্তরের এমন নির্দেশে সন্তুষ্টি প্রকাশ করে ট্যানারি মালিকরা বললেন প্রমাণিত হয়েছে দীর্ঘদিন ধরে করা অভিযোগ। বিসিক যে তার কার্যক্রমটা সঠিকভাবে চালাচ্ছে না সেটা প্রমাণিত হলো। পরিশোধনের জন্য সরকারের তরফ থেকে ব্যয় বরাদ্দ আছে। এই সব কিছু থাকা সত্ত্বেও তারা কেন এটা করছে এটা আসলেই বোধগম্য নয়। চামড়া শিল্পনগরী সাভার সম্পূর্ণ আপনার বিসিক কর্তৃক আপনার ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং সেখানে কিন্তু একটা পাইপও লাগানোর ক্ষমতা ট্যানারি মালিকদের নেই। সুতরাং এখানে ট্যানারি মালিকদের এখানে কোনো দায় দেওয়ার সুযোগ নেই। 200 একর জমিতে গড়ে ওঠা শিল্পনগরীর প্রায় সব ক্ষেত্রে সরকার আর মালিকপক্ষের এমন টানাপোড়েনের কারণে এখনো অধরাই এলডব্লিউজি সনদ, আর ক্রমেই বন্ধ হচ্ছে চামড়া রফতানির দরজা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। যে পণ্য কারো কাছে পরিত্যক্ত, ব্যবহার অনুপযোগী, সেই একই পণ্য আবার অনেকের কাছে মহামূল্যবান। এমনকি কয়েক যুগ ধরে এমন পণ্য বিক্রির জন্য গড়ে উঠেছে প্রসিদ্ধ বাজারও। এখানে 1000 টাকার সামগ্রী মেলে 10 টাকায় অথবা তার থেকেও কম দামে। এমন চমকপ্রদ পণ্য কেনাবেচার এক বাজারের গল্প তুলে এনেছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন সুলাইমান স্বপন। বাহান্ন বাজার 53 গলির পুরান ঢাকা। বর্তমান বাস্তবতায় এই উপমা হয়তো অনেকটাই ফিকে হয়ে এসেছে ঠিকই, তবে এখনো স্বমহিমায় টিকে আছে অনেক কিছুই। তেমনই এক বিচিত্র বাজারের সন্ধান মেলে বেগম বাজারের বেচারাম দেউড়িতে। এখানে ভোরের আলোকে পেছনে ফেলে শুরু হয় কর্মব্যস্ততা। শুধু বিক্রি নয়, এই বাজারের দোকানের অপেক্ষা কাঙ্ক্ষিত পণ্য ক্রয়েরও। অভিজাত শপিং মল যাদের কাছে স্বপ্ন, এমনকি ভাগ্য বিড়ম্বনায় ফুটপাতের পণ্য ক্রয় ক্ষমতার বাইরে, সেসব
মানুষের ভরসার কেন্দ্র এটি। এটা তো নতুন মনে করেন তো 4-500 টাকা হইব, আর ঈদের ভিতরে মনে 30-40 টাকা 50 টাকা 60 টাকা আরাম বেশি। রিক্সাওয়ালা কিনে, লেবারে কিনে, মিন্তি কিনে, দোকানে কর্মচারীরা কিনে, এই 10 টাকা 15 টাকা কিনে 20 টাকা বেশি। ম্যাচে থাকে নতুন একটা কিনলে চোরে লইয়ে যায় কাজে এদিকে চোরে নিয়ে যায়, তা পুরনটা কিনে নিলে ম্যাচে রাখে আর কেউ নেয় না। নেই চকচকে মনোগ্রাম, দামি মোড়কের আচ্ছাদন কিংবা পুতুল রানীতে সাজানো প্রদর্শনী। অধিকাংশ পোশাকই রংহীন বিবর্ণ, তবুও কারো না কারো মনের কোণে রংধনুর রং ছড়ায় পণ্যগুলো। প্রাচীন বিনিময় প্রথাই এখানকার পণ্যের মূল উৎস। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে ফেলনা নয়, ছেঁড়া কিংবা নষ্ট কাপড়টিও। নষ্ট মাল দিয়ে এই যে কারখানায়, এই যে রিক্সার গ্যারেজে এটি এখানে যায়, এটি দা পোষা আর কি, কালি ঠালি পোষা। 20 বছরই ব্যবসা করতেছি। তো এই পুরাতন কাপড় পুরানা ফেরিয়ালরা বাসা বাড়িতে আনার পরে আমরা কিনে রাখি। এটি 3টা শার্ট বিচ্ছি 60 টাকা, আর 2টা লুঙ্গি এখন কিনো। লুঙ্গি দেখতাছি পছন্দ হইতাছে না। ঠিক কবে থেকে বেচারাম দেউরিতে এমন কাপড়ের দোকান গড়ে ওঠে সেই প্রশ্ন নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। তবে অনেকেরই অনুতাপ, পূর্বের জৌলুস হারিয়ে আজ ছেঁড়া কাপড়ের মতোই বিবর্ণ এই বাজার। শুধু বেচারাম দেউরি নয়, এই শহরের প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন নানা অনুষঙ্গ, নানা বৈচিত্র্য। তাই তো এই জাদুর শহর শুধু কোটি মানুষকে কেবল আশ্রয় দেয়নি, খুঁজে দিয়েছে কর্মসংস্থানের নানা পথ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর শেকেরচর পাবুরহাটে পাইকারি কাপড়ের বেচাকেনা চলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, সবচেয়ে পাইকারি কাপড়ের সবচেয়ে বড় বাজার নরসিংদী শেকেরচর বাবুরহাট। এই বাজারে কিন্তু শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, থান কাপড়, প্যান্ট পিস, শার্ট পিস সব ধরনের কাপড় পাওয়া যায়। একটা জিনিস, দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পাইকারি ক্রেতারা এই বাজারে আসেন কাপড় কেনার জন্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখান থেকে পাইকারি ক্রেতারা যারা কাপড় কিনেন তারা কিন্তু এই বাজারে খাজনা দিতে হয় না। করোনার পর থেকে কিন্তু এই বাজারটা দীর্ঘ সময় বন্ধ থাকার পর রোজার ঈদের পরপর কিন্তু অনলাইনে কাপড় বেচা কেনা শুরু হয়। এরপর থেকে কিন্তু সরকারি মেনে এই বাজারে কিন্তু বেচা কেনা শুরু হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিদেশ থেকে যখন কাপড় আসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই দেশীয় কাপড়ের বাজারটা কিন্তু ভালো ছিল। আমি আজকে এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে নতুন করে আবার বিদেশ থেকে যখন কাপড় আসা শুরু হয়েছে তাদের ব্যবসা কিন্তু এখন মন্দা চলছে। এই মন্দার কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার বণিক সমিতির সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে সাধারণত এই বাজারে 1 থেকে 150 কোটি টাকা লেনদেন হয়, তা কিন্তু এখন বর্ষ সিজন হওয়ার কারণে এই বাজারের কিন্তু লেনদেন প্রায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এই বাজারে প্রায় 5000 দোকান আছে, যেখানে 2000 লোকজন এই জায়গায় কর্মসংস্থান আছে, কর্মসংস্থান রয়েছে। তার সাথে সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হওয়ার কারণে কিন্তু আশপাশে কিন্তু দেশীয় কাপড়ের যে টেক্সটাইল কিন্তু এখানেই নরসিংদীতে অবস্থিত। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে পাইকারি বাজারের সর্বশেষ খবর। নরসিংদীর কাপড়ের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। একটি ক্লিকেই নদী খালবিলের মাছ পৌঁছে যাচ্ছে বাসায়। ঘরে বসেই ক্রেতা মাছ দেখে দাম পছন্দ হলে অর্ডার দিচ্ছেন। করোনায় ভিড় এড়ানোর সুযোগ হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন মাছ বাজার। চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য পৌঁছে দেয় চ্যালেঞ্জ বলে মনে করেন উদ্যোক্তারা। মঞ্জুর হোসেনের তোলা ছবিতে সাজিদ রাজুর রিপোর্ট। মাছ বাজার মানেই ভিড় আর গাদাগাদি। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরে থাক, পানি কাদায় প্যাচ প্যাচে পথ মারিয়ে হাঁটাই মুশকিল। অথচ শৌখিন ক্রেতা চান সেরা মাছ। বাজারের এই কোলাহল আর অস্বাস্থ্যকর পরিবেশ যাদের ভালো লাগে না, তাদের ভরসার জায়গা অনলাইন মাছ বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে মাছ এনে অর্ডার অনুযায়ী কেটে কুটে প্যাক করে পৌঁছে দেওয়া হয় ক্রেতার হাতে। আস্থা ও বিশ্বাসী অনলাইনে কেনাকাটার ভিত্তি উল্লেখ করে ক্রেতারা বলছেন, পেশাদারিত্ব বজায় রাখতে পারলে বাড়বে ব্যবসার পরিধি। বাজারে গেলে তো ক্রাউডেড প্লেস, সেখানে আপনার অনেকের সাথেই সাক্ষাৎ হচ্ছে যারা হয়তো মাস্ক পরতেছে না বা পড়লেও ওইভাবে পড়তেছে না। এখন কে করোনা রোগী কে না,
আর ডিস্টেন্স মেনটেন করাও মুশকিল। এর জন্য আমাদের যে একটা হ্যাসেল, সেই হ্যাসেলটা থেকে বাঁচতেছি আর। সুবিধাটা হচ্ছে একটা হচ্ছে মাছটার কোয়ালিটিটা এনশিওর হয়, যেটা বেছে মাছটা আনে, আরটা হচ্ছে ওয়েটটা। হ্যাঁ, এটা নির্ভর করে যে সাপ্লাই দিচ্ছেন তার ইন্টিগ্রিটির উপর। উনি যে সৎ হন তাহলে বেস্ট ফিশটা পাওয়া যাবে। করোনাকালে জনপ্রিয় হওয়া এই বাজারে ব্যবসার সুযোগের পাশাপাশি বাড়ছে প্রতিযোগিতাও। বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন বিজনেস করোনা একটা আশীর্বাদ, কারণ আপনার সেরাটা আপনি বুঝবেন কিভাবে। করোনার কারণে মানুষ বাসায় আসতে পারে নাই, কাউকে না কাউকে বিশ্বাস করছে। অনলাইনে যারা এই বিশ্বাসটা ধরে রাখতে পারছে তারাই গেল। অনলাইনে মাছ সেল করাটা অন্য যে কোনো পণ্যের চাইতে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ মাছ হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি পচনশীল পণ্য। আমরা যেহেতু প্রাকৃতিক উৎসের মাছ বিক্রি করি, তাই গ্রাহকের চাহিদা অনুযায়ী মাছের আকার ওজন অনুযায়ী সংগ্রহ করা খুবই চ্যালেঞ্জিং। এক একজন উদ্যোক্তার অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 ডেলিভারিতে গড়ে 50 কেজি মাছ বিক্রি হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ইলিশ ধরা শুরু হওয়ায় শুক্রবার বরিশাল ইলিশ আড়তে সরবরাহের সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, প্রজনন মৌসুম শেষ হবার পর আজকে দ্বিতীয় দিন ইলিশের আমদানি হয়েছে। তো আজকে আমরা মাছ বাজারে এসে যেটা দেখতে পেয়েছি, মাছের দাম অর্থাৎ ইলিশ মাছের দাম কিন্তু তুলনামূলক খুব একটা কমেনি। ক্রেতা বিক্রেতা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সকলের সাথেই আমি কথা বলেছি। তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, ক্রেতারা বলেছেন যে ধরনের যে পরিমাণ মাছের দাম কম হওয়ার কথা ছিল, আসলে সেরকমের মাছের দাম কমেনি। তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে ইলিশের 600 থেকে 900 গ্রামের যে ইলিশের পাইকারি দাম হচ্ছে 27,000, অর্থাৎ 675 টাকা কেজি। আর 1 কেজি ওজনের ইলিশের পাইকারি দাম 29,000, অর্থাৎ 725 টাকা কেজি। আর 1 কেজির উপরে যেটি, সেটির দাম হচ্ছে 32,000, অর্থাৎ 800 টাকা কেজি। আর 1.5 কেজি ওজনের ইলিশ যেটির দাম হচ্ছে 900 টাকা কেজি, সেটি হচ্ছে 36,000 টাকা এখন পাইকারি দাম। একটু জানিয়ে রাখি যে এই দামটিকে ক্রেতারা কিন্তু মনে করছেন যে বর্তমান সময়ে যে পরিমাণ ইলিশের আমদানি, তাতে দাম আরও কম হওয়ার কথা ছিল। এবং একই কথা বললেন, বিষয়টি স্বীকারও করলেন এখানকার যারা স্থানীয় ইলিশের পাইকারি বিক্রেতা রয়েছেন, তারাও বললেন যে তারাও ধারণা করেছিলেন যে ইলিশের দামটা আরও কমবে, কিন্তু আসলে সেই রকমের দাম কমেনি। কেন কমেনি? তাদের বর্তমানকার যুক্তিটি হচ্ছে যে ইলিশের প্রজনন মৌসুম শেষ হবার পর ইলিশ কিন্তু সাগরে চলে গেছে, ডিম ছেড়ে নদীতে সাগরে চলে গেছে, এবং এই চলে যাওয়ার কারণে কিন্তু ইলিশ এখানে কম পাওয়া যাচ্ছে তুলনামূলক, এবং সেই কারণেই দামটি কম। আমরা কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে একই কথা তারাও বলছেন যে বর্তমানে এই মুহূর্তে কিছু ফিশিং বোট রয়েছে যেগুলো সাগরে গেছে, মাত্র 2 দিন আগে তারা সাগরে গেছে, তারা ইলিশ ধরবে, এবং ইলিশ তাদের জালে যদি ধরা পড়ে সেগুলো ফিরে আসার পরই দাম কমবে। তো এই ছিল মোটামুটি বরিশালের ইলিশের পাইকারি বাজার থেকে ইলিশের কি পরিমাণ আমদানি এবং ইলিশের দামটি কেমন সে সংক্রান্ত সর্বশেষ তথ্য। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বরিশালের ইলিশের আড়তের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং আকর্ষণীয় প্রণোদনার জন্য অনেক বেশি মুনাফার সুযোগ আছে বাংলাদেশে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিক্টার ভেন্টসেনের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ হচ্ছে একটি অপার সম্ভাবনার দেশ। এখানে বিনিয়োগ করে কারোরই কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। উন্নয়ন কার্যক্রম এবং এসডিজির লক্ষ্য অর্জনের জন্য বিদেশি ঋণ এবং বিনিয়োগ গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে সম্ভাব্য উন্নয়নের অংশীদার হিসেবে নরওয়ে বিদ্যুৎ ও জ্বালানি, জাহাজ তৈরি ও পানি সম্পদ ও নদী ড্রেজিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগ করতে পারে। করোনা মহামারীতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ প্রত্যাশিত হারে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারেনি বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বৃহস্পতিবার উন্নয়ন সংস্থা অক্সফামের সাথে যৌথভাবে আয়োজিত এক ওয়েবিনারে আলোচকরা বলেন, শ্রমঘন খাত কৃষি ও এসএমইতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের গতি কম। এ সময় বলা হয়, করোনায় প্রবাসী শ্রমবাজার বন্ধ থাকায় দেশে বেকারত্বের হার আরও বাড়ছে। আরো হয়তো বেশি দিলে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারতাম, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যে আমরা যে ডিজাইনে দিয়েছি, আমরা প্রত্যক্ষ কর্মসংস্থানের জন্য দেইনি, আমরা ব্যাংকের মাধ্যমে দিয়েছি, ঋণের মাধ্যমে দিয়েছি,
এবং ঋণ যখন নাকি শ্লথভাবে বিতরণ করা হয়েছে, কর্মসংস্থানও শ্লথভাবে সেটা সৃষ্টি করতে পেরেছে, যেটা অনেক বেশি মানে শ্রমিক ধরে রাখেন আমাদের ক্ষুদ্র শিল্প, আমাদের কৃষি শিল্প, সেই জায়গাটাতে কিন্তু এটার বাস্তবায়নের গতি খুবই কম। আমাদের কোভিড পরিস্থিতিতে আমরা যেটা তুলে আনার চেষ্টা করেছি সেটা হলো যে এখন আমরা আগের যে কর্মসংস্থানগুলো ছিল সেটাকে ধরে রাখাটাই আমাদের জন্য কষ্টকর হচ্ছে। নতুন করে যারা আসছেন তাদের জন্য কিন্তু এই অতিরিক্ত চাকরি পাওয়াটা আরো কঠিন হবে। ঢাকা দিল্লি রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা টাটা সিআই এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি রবি এবং বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHS তৌহিদুল আহসান। নওগাঁর হাটগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে। তাজা শাকসবজি কৃষকরা সরাসরি ক্ষেত থেকে তুলে হাটে বিক্রি করছেন। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। শীতের নানা জাতের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে বিক্রির জন্য হাটে আনছেন ভোরেই। নওগাঁর বদলগাছির কোলাহাটে বেড়েছে সবজির সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে দাম। চাষিরা বলছেন সরবরাহের তুলনায় পাইকার না থাকায় কম দরে বিক্রি করতে হচ্ছে সবজি। পটল নিয়ে আসলাম 1500-1500 টাকা দাম বলেছে, গত 1700-1800 টাকা বাজার বেচা কেনা হচ্ছে। ফুলকপি প্রতি পিসে 10 থেকে 15 টাকা কমে আসছে। লাউয়ের বাজার ভান্ডারবোর্ড থেকে একটু কম। শীত বাড়ার কারণে সবজি বাড়তির দিকে, এই জন্য একটু সবজির দাম কম। পটল প্রতি কেজি 40 টাকা, বেগুন 40 টাকা, মূলা 35 টাকা, সিম 90 টাকা, লাউ পিস 20 থেকে 25 টাকা, বরবটি 50 টাকা কেজি, ফুলকপি 25 টাকা পিস। সপ্তাহে 40 থেকে 50 লাখ টাকা সবজি বেচা কেনা হলেও হাটের জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান হাট সমিতির নেতা। স্কুল মাঠ, কলেজ মাঠে হাট বসে, হাটে কাদা পানি হয়, এখানে জায়গার কিছু প্রয়োজন। জায়গা নিলে হাটটা আরো উত্তরোত্তর দিন দিন উন্নত হয়, সরকারের রাজস্বও বাড়ে যায়। সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার সবজির পাইকারি এ হাট বসে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে 14,000 হেক্টর জমিতে শীতের নানা জাতের সবজির চাষ হয়েছে। আর এসব সবজি ক্ষেত থেকে তুলে প্রান্তিক এসব হাটে বিক্রি করে থাকেন চাষিরা। নওগাঁর বদলগাছির কোলাহাট থেকে MR রকি, সময় সংবাদ। লোকসানের বোঝা আর পুরাতন যন্ত্রপাতি দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুগার মিলটি। শ্রমিকের বকেয়া বেতন, অবিকৃত চিনি আর চলতি মৌসুমে মাড়াই কার্যক্রমে কাঙ্ক্ষিত আখ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ফলে আবারও লোকসানের আশঙ্কায় রয়েছে মিলটি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিল। চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সফল করতে পুরাতন যন্ত্রপাতি মেরামতে ব্যস্ত সময় পার করলেও 5 মাস ধরে 6 শতাধিক শ্রমিকের বেতন বকেয়া থাকায় কাজেও রয়েছে তাদের অনীহা। এদিকে খোলা বাজারে চেয়ে মিলের চিনির দাম বেশি হওয়ায় গোডাউনেই পড়ে আছে প্রায় 3000 মেট্রিক টন চিনি। আর সময় মতো চিনি বিক্রি না হওয়ায় গুণগত মান নষ্টের পাশাপাশি প্রতি বছর লোকসানে পড়ছে মিলটি। কর্তৃপক্ষ সময় মতো টাকা দিতে না পারায় চলতি মৌসুমেও কাঙ্ক্ষিত আখ মাড়াই কার্যক্রম ব্যাহতের শঙ্কা। উৎপাদনে 6 মাস পর্যন্ত সঠিক থাকে, 6 মাস পরে আস্তে আস্তে ওটা কালার নষ্ট হয়। আখের দাম যদি প্রতি কুইন্টাল 400 টাকা হয় তাহলে আগের দামটা আবার পুনরায় ফিরে আসবে। চাষিদের সময় মতো আখের মূল্য পরিশোধের পাশাপাশি শ্রমিকের বকেয়া পরিশোধ ও চিনির দাম কমানো সহ বর্ধিত প্রকল্প বাস্তবায়ন হলে মিলটি টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন কর্তৃপক্ষ। আমরা এই সময় মতো টাকা কিংবা উপকরণগুলো যদি সরবরাহ করতে না পারি, ওই চাষিরাও তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় নির্বাহ করার জন্য তারাও সমস্যায় পড়ে। এখন সরকার যদি মন্ত্রণালয় থেকে একটা চিনি রেটটা কমাইলে চিনি বিক্রি হবে, আমাদের চিনি বিক্রি হইলে আমরা বেতন দিতে পারবো, আমাদের এই যে বিভিন্ন খরচাদি আমরা বহন করতে পারবো। 1998 থেকে 59 মৌসুমে মিলটি চালুর পর এ পর্যন্ত লোকসান হয়েছে 620 কোটি টাকা আর ঋণগ্রস্ত 271 কোটি টাকা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে সৈকতের
সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে। গত সপ্তাহে আমরা যেমন দেখেছি পর্যটকের আগমন অনেকটাই কম ছিল, কিন্তু আজকে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ভিড় করেছে। এখন 3টি পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে পর্যটকরা এসেছেন তারা সমুদ্রের পানিতে মেতে আছেন। বিশেষ করে অনেকে টিউব নিয়ে সৈকতের পানিতে নেমে পড়ছে, তারা নানা ধরনের আনন্দ আর হই হুল্লোড়ে মেতে আছে। বিশেষ করে পর্যটকরা শুধু পানিতেই কিন্তু তাদের আনন্দঘন মুহূর্তটি কাটাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি অনেকে জেট স্কি, অনেকে আবার বিচ বাইকে চড়ে পুরো সমুদ্র, বালিয়াড়ি এবং সমুদ্র উপভোগ করছে। বিশেষ করে আমরা পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে তারা শুক্র শনি এই 2 দিন ছুটি নিয়ে কক্সবাজারে ছুটে আসছেন। গত 6-7 মাস তারা অনেকে ঘরবন্দি ছিলেন, যার কারণে এই সময়টা এখন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তারা কক্সবাজার ছুটে আসছেন। অন্যদিকে একটি বিষয় বলে রাখি যে করোনা পরিস্থিতি, এখন করোনার দ্বিতীয় ধাপেও কিন্তু এখানে যে স্বাস্থ্যবিধি মানার কথা, মাস্ক পরার কথা কিন্তু কেউ মানছে না। বিশেষ করে এখানে যারা পর্যটকরা রয়েছেন, পর্যটকরা কোনো ধরনের সচেতন নয়, তারা কোনো মাস্কই ব্যবহার করছেন না। আর যারা এখানে ব্যবসায়ী রয়েছেন, কিটকট ব্যবসায়ী, টিউব ব্যবসায়ী এবং জেট স্কি ব্যবসায়ী, কেউ আমরা দেখছি না যে যারা ফটোগ্রাফার রয়েছে কেউ কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। যেখানে সমুদ্র সৈকতে প্রবেশের সময় যে মাস্ক পরার একটি নির্দেশনা রয়েছে সেটি পালন করছে না। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন থেকে যে মাইকিং কিংবা নানান ধরনের প্রচারণা চালানোর কথা সেটিও আমরা আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। ছুটির দিনে সৈকতের পর্যটকের আগমন বেড়েছে, সে খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বসানো হলো পদ্মা সেতুর 36তম স্প্যান, দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে মাছ, জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন বাজারে। চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য পৌঁছানোই চ্যালেঞ্জ। এবং ফেলে দেয়া কাপড় নিয়েই কয়েক যুগের জমজমাট ব্যবসা। পুরান ঢাকার বেচারান দেউড়িতে 10 টাকায় কিনে নেওয়া যায় 1000 টাকার সামগ্রী। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।